আমার নাম মিথিলা, বয়স ৩২। আমি একজন গৃহবধূ। আমার একটি ৪ বছরের পুত্র সন্তান রয়েছে। আমার স্বামী একটি প্রাইভেট ফার্মে চাকরি করে। নিজের সম্পর্কে বলতে গেলে আমি সুন্দরী, আকর্ষণীয়। বিয়ের পর মা হওয়ার পর আমার সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে গেছে। যে জিনিসগুলো একটি নারীকে পুরুষের কাছে আকর্ষণীয় করে তোলে, সেই গুণে আমি ভরপুর। আজ এসেছি আমার জীবনের এক অন্ধকারময় চ্যাপ্টার শেয়ার করতে। আমার স্বামী একটি ছোট্ট চাকরি করে। বিয়ের পর তার ইনকামে আমাদের বেশ চলে যাচ্ছিল, কিন্তু আমার এই সৌন্দর্য আমার স্বামীকে কন্ট্রোল করতে দেয়নি, যে কারণে বিয়ের 1 বছরের মাথাতেই আমি মা হয়ে যাই। এরপর আমরা অনেক চেষ্টা করেছি যাতে আর সন্তান না আসে, এবং অনেক কষ্ট করে এখনও সেই প্রতিজ্ঞাবদ্ধই আছি দুজনে। এখন সন্তানের বয়স 4। আমার স্বামী সংসার আর সন্তান দুটো কোনোটাই খরচা ঠিকঠাক করে চালাতে পারছে না। তার উপর এক্সট্রা অনেক চাপ, বাচ্চার নানান জিনিস, খাওয়া দাওয়া, লাইফস্টাইল সব কিছু মিলিয়ে ও ক্লান্ত হয়ে পড়ছে। আমি সেটা কয়েকদিন ধরেই বুঝতে পারছি। তাই আমরা দুজন সিদ্ধান্ত নিলাম, এবার আমি একটা চাকরি করব। আমি যে শিক্ষায় শিক্ষিত, তাতে যে কোনো প্রাইভেট কোম্পানিতে কিংবা প্রাইভেট ফার্মে আমার চাকরি হয়ে যাবে। তাছাড়াও আমার সৌন্দর্য তো একটা প্লাস পয়েন্ট। ঠিক করলাম কালই বেরিয়ে পড়ব আশেপাশে যতগুলো কোম্পানি আছে তাতে বায়োডাটা জমা দিতে। আমার বাড়ির পাশেই এক আত্মীয়ার বাড়ি, যেখানে আমি আমার ছেলেকে রেখে যাব। তারা আমার ছেলেকে যথেষ্ট স্নেহ করে। সকালবেলা উঠে তড়িঘড়ি রান্নাবান্না শেষ করে বরকে খাইয়ে তার কাজে পাঠিয়ে দিলাম। এবার ছেলেকে স্নান করিয়ে খাইয়ে প্রয়োজনীয় সব জিনিস একটা ব্যাগে ভরে আমার আত্মীয়ার বাড়িতে তাকে রেখে আমি বেরিয়ে পড়লাম। আমার পরনে একটা সাদা কালো শাড়ি, চুলটা বেনুনি করা, বেশ লম্বা, দেখতে একেবারে নায়িকার মতো লাগছে। কিন্তু ওই যে অভাবের একটা ছাপ, সেটা কিছুটা হলেও আমার শরীরের ওপর এখন প্রভাব বিস্তার করতে শুরু করেছে। সব কিছু করে পরিপাটি হয়ে বের হলেও আমার সংসারে যে অভাব, সেটা আমার চোখে মুখে প্রকাশ পায়। আশেপাশের সব কটা কোম্পানিতে আমি বায়োডাটা জমা দিলাম। জানানো হলো 2 থেকে 3 দিনের মধ্যেই আমাকে খবর দেওয়া হবে যে কোনো ভ্যাকেন্সি আছে কি না। বায়োডাটার সঙ্গে আমার একটা ছবিও জমা দিতে হলো এক্সট্রা করে, কারণ অনেক কোম্পানিতেই যে এমপ্লয়িরা কাজ করে তাদের চেহারা ম্যাটার করে। আমার মনে হলো এবার আমি কাজটা পেয়ে যাব। রাতের খাবারে স্বামীকে খুব খুশি হয়ে বললাম, জানো তো, সব জায়গায় বায়োডাটা জমা দিয়ে এসেছি, আমার মন বলছে এবার কাজটা হয়ে যাবে। সে বলল, তুমি তো ডিজার্ভ করো, তুমি ডিজার্ভ করো একটা ভালো চাকরি, ইভেন আমার থেকেও বেটার চাকরি তুমি ডিজার্ভ করো। আমি সত্যি খুব ধন্য তোমার মতো স্ত্রী পেয়ে। আমি বললাম, আমি যদি কাজ করে তোমার সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারি, সংসারের কিছুটা হলেও দায়িত্ব ভাগ করে নিতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। সে বলল, আমি জানি এই সব কিছু শুধু তুমি আমার উপর থেকে চাপ কমানোর জন্যই করছো। 1-2 দিন পর একটা কল এলো, আমাকে ফোন করে ডাকা হলো। বললো আমার ইন্টারভিউর ডেট ফিক্স হয়েছে আজ দুপুরবেলা। আমি ঠিক সেই মতোই রান্নাবান্না সেরে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখলাম অনেকজন বসে রয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্যে। তারা বেশ স্মার্ট, ড্রেসআপ দেখেও মনে হচ্ছে তারা এই লাইনেই রয়েছে গত অনেক দিন ধরে। তাদের কথাবার্তা সব কিছু আমার থেকে অনেক বেটার। তবু কাজ করতে যখন এসছি, ভয় পেলে তো আমাকে চলবে না। আমার নাম ছিল শেষের 2 জনের আগে। তার আগে প্রত্যেকের ভাব দেখে মনে হচ্ছিল যেন প্রত্যেকেই সিলেক্টেড। কীরকম একটা ভয় লাগছিল, চাকরিটা পাবো তো।
আবার মনে মনে সান্ত্বনা দিচ্ছিলাম, এছাড়াও তো আর অনেক কটা কোম্পানি আছে, নিশ্চয়ই পেয়ে যাব। এখানে যাওয়ার পর ইন্টারভিউতে আমাকে নানান ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হলো। তার মধ্যে কিছু পারলাম, কিছু পারলাম না। অনেকেই যখন জানতে পারলো যে আমার একটি ছোট বাচ্চা আছে, তারা প্রত্যেকেই আমার উপরে প্রশ্ন তুললো যে আমি ঠিকঠাক করে কাজটা করতে পারবো কি না। হয়তো এমন হবে কোনো দিন বাচ্চার শরীর খারাপ, সংসার সামলে আমি ঠিক অফিসে টাইম দিতে পারছি না, কিংবা খুব ঘন ঘন ছুটি নেব, তাই আমাকে এখান থেকে রিজেক্ট করে দেওয়া হলো। এরকম আরও 3-4টে কোম্পানি থেকে কল এলো, ইন্টারভিউ হলো, কিন্তু সেই একই পরিস্থিতি। সব জায়গা থেকে আমাকে রিজেকশন দেখতে হলো। মনটা খুব খারাপ হয়ে পড়ছিল, ডিপ্রেস হয়ে পড়ছিলাম। মাঝে মাঝে একা বসে বসে কান্না করতাম। নিজের ডিমান্ডগুলো কমিয়ে এনেছিলাম যাতে আমার স্বামীর ওপরে চাপটা কম পড়ে। এরপর হঠাৎই একদিন একটা কোম্পানি থেকে একটা কল এলো। এই কোম্পানিটা থেকে আমাকে কল করবে এটা আমি কল্পনাতেও করতে পারিনি। কোম্পানিটা বেশ ভালো, স্যালারিও ভালো দেয়। আমি একটু এক্সাইটেড হয়ে গেলাম। স্বামীকে বললাম, জানো তো কাল একটা ইন্টারভিউ আছে। ও বলল, কী হবে ইন্টারভিউতে গিয়ে? সেই তো তোমাকে বলবে তোমার ছেলে আছে, তুমি কাজ করতে পারবে না, তুমি ছুটি নেবে, আর এত দামি কোম্পানি, দেখো তোমাকে। আচ্ছা যাই হোক, রিজেকশনের কথা ভেবো না, নিজের 100% দিয়ে চেষ্টা করো। আমি দেখলাম আমার স্বামীর চোখে মুখে একটা ডিপ্রেশন চলে এসছে, ঠিক আমারই মতো। ও ভাবছে যে সারাটা জীবন হয়তো ওকে এইভাবে আমাদের দুজনের চাপ নিয়ে বেড়াতে হবে। তাতেও খুব একটা দুঃখ পায় সেটা না, তবে ওর খুব পরিশ্রম হয় সেটা আমি বুঝি। যাই হোক, পরদিন সকালবেলা থেকে আমি ডিটারমাইন ছিলাম যে করেই হোক আজকে কাজটা আমার লাগবে, যেভাবেই হোক। সব কাজ ছেড়ে দুপুরবেলার দিকে ছেলেকে খাইয়ে আত্মীয়ার বাড়িতে রেখে সেজে গুজে বেরিয়ে পড়লাম। আজকে সাজটা একটু বোল্ড ছিল, আমি কোনোদিনও এইভাবে সাজিনি। মোটামুটি ধরতে পারেন আমি আমার চেহারাটা প্রদর্শন করতেই যাচ্ছিলাম, কারণ এর আগে আমার ট্যালেন্ট দেখিয়ে বুঝলাম ট্যালেন্টের কোনো দাম নেই। আমি একটা নীল রঙের শাড়ি পরেছি, একটা লাল রঙের ব্লাউজ, ঠোঁটে হালকা রেড কালারের লিপস্টিক, চুলটা মোটামুটি ছাড়া, মোটামুটি বাঁধা, বেরোনি করে সাইড দিয়ে অনেকগুলো ছোটো ছোটো চুল বের করে দিয়েছি। নাভি প্রায় 3 থেকে 4 আঙ্গুল নিচে শাড়িটা পরেছি, আর আঁচলটা অনেকটাই সরানো, যাতে যে কেউ আমার দিকে তাকিয়ে থাকতে বাধ্য হয়। আমি জানি আমার সৌন্দর্য যে কাউকে আকর্ষিত করার জন্য যথেষ্ট। ভাগ্য ভালো আমার স্বামী ছিল না, ও থাকলে এভাবে কোনো দিনই যেতে দিত না, কিন্তু আমি তো ওর জন্যই যাচ্ছি। ঠাকুরের নাম নিয়ে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম অফিস ছুটি হয়ে গেছে। অফিসের ভেতর প্রায় কোনো ক্লায়েন্টই নেই, একজন আছে যিনি বাইরে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে বললেন, আপনি কি ইন্টারভিউয়ের জন্য এসেছেন? আমি বললাম হ্যাঁ। বললেন, আপনি তো লেট করে ফেলেছেন, ইন্টারভিউ শেষ হয়ে গেছে আরও 10 মিনিট আগে। কথাটা শুনে আমার মনটা ভেঙে গেল। তবু আমি বললাম, দাদা একটু রিকোয়েস্ট করে দেখুন না। উনি আমার দিকে আপাতমস্তক ভালো করে তাকালেন, আমার ডাবগুলোর দিকে এমনভাবে তাকালেন যেন আমার ইন্টারভিউ না, আমি ওনাদের এগুলো দেখাতে এসেছি। তবে যাই হোক, আমি যেটা চেয়েছিলাম সেটাই হলো। উনি আমাকে দেখে হয়তো একটু মুগ্ধ হয়ে গেলেন, বললেন দাঁড়ান, আমি ভেতরে গিয়ে স্যারকে বলছি যদি আপনার ইন্টারভিউটা নিয়ে নেয়। আমি বসে রইলাম, প্রায় আধ ঘন্টার উপরে বসে রইলাম, কোনো খবর এলো না। এরম করে দেখতে দেখতে 6:30 বেজে গেল, আশপাশে অন্ধকার হয়ে গেছে। ওপরতলায় নিচতলায় প্রায় যতগুলো অফিস ছিল সবকটাই বন্ধ হয়ে গেছে তখন। হঠাৎ করে খবর এলো আমাকে ভেতরে ডাকছে। আমি ভেতরে গেলাম, ভয় লাগছিল খুব, কি জানি কি হবে, হয়তো অনেক কিছুই বলবে যেহেতু আমি লেট করে এসেছি। যাই হোক, আমি রেডি ছিলাম, মুখে একটা মিষ্টি হাসি নিয়ে ভেতরে ঢুকলাম। দেখলাম 2জন ভদ্রলোক বসে আছে, একজন একটু বয়স্ক, আরেকজন মধ্যবয়স্ক। সামনে একটা মদের গ্লাস, ড্রিঙ্ক করছিলেন মেবি দুজনেই। সিগারেটের ধোঁয়াতে তাদের পেছনটা মোমো করছে। আমি ঢুকেই একটু কেশে ফেললাম, যেহেতু আমার স্বামী সিগারেট খায় না, আমার এসবের কোনো অভ্যেস নেই। আমি সামনে দাঁড়াতেই 2জন আমার দিকে এমনভাবে তাকালেন যে এর আগে কোনো দিনই কোনো সুন্দরী মহিলা দেখেননি। 2জনের চোখ আমার কাপড় ভেদ করে চলে গেছে। এতক্ষণে
দুজন বুঝে গেছে আমার কোনটা কেমন, কি দেখতে, কি ফিল হবে সব কিছু। এমনভাবে আমার দিকে তাকাচ্ছিলেন যেন চোখ দিয়েই সব শেষ করে দেবেন। আমি গলায় একটু শব্দ করে বললাম, গুড ইভিনিং স্যার। উনি বললেন, গুড ইভিনিং বললেন, বায়োডাটাটা জমা দিন। যদিও এর আগে আমি বায়োডাটা জমা দিয়েছিলাম, তবে ইন্টারভিউর সময় একবার দিতে হয়। তা আমি সেটা দিলাম। ওটা দেখে ওনারা আমাকে নানান রকম প্রশ্ন করতে শুরু করলেন এবং আমি সব কটার জবাব দিলাম। এরপর দুজনে কানে কানে ফিস করে একটা কথা বললেন। তারপর আমাকে বললেন, আপনার কাজটা তো হয়ে যাবে, কিন্তু তার জন্য আপনাকে কিছু ডোনেশন দিতে হবে। আমি বললাম, ডোনেশন? কত টাকা স্যার? বলছে, দেখুন, আমাদের কোম্পানির একটা নিয়ম আছে। এখানে যখনই প্রথম কোনো এমপ্লয়ি আসে, আমরা তার কাছ থেকে কিছু না কিছু ডোনেশন নিয়ে থাকি। আর সেই নিয়মটা আপনার জন্য একই থাকবে। তবে হ্যাঁ, আপনি চাইলে আমরা কিছু কনসিডার করতে পারি। আমি জিজ্ঞেস করলাম, স্যার ডোনেশন মানে ঠিক কত হতে পারে? উনি বললেন, আপনাকে সেটা চিন্তা করতে হবে না, আপনি কি ডোনেশন দিতে রাজি কিনা সেটা বলুন। আমি বললাম, স্যার আমার স্যালারি কত হবে? বলল, এই ধরুন সব মিলিয়ে 50 মতো। কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। একটা এমএনসিতে কাজ করব, প্রথমে স্যালারি 50,000, যেটা আমার স্বামীর প্রায় 6 মাসের ইনকাম। আমি ভাবতেই পারছিলাম না, এত খুশি লাগছিল। মনে হলো যে এক্ষুনি আমার স্বামীকে ফোন করে বলি। আমি রাজি হয়ে গেলাম। বললাম, হ্যাঁ স্যার, আমি ডোনেশন দেবো, তবে আমি খুব বেশি ডোনেশন দিতে পারবো না, আমার কাছে এখন টাকার বড্ড অভাব। এরপর উনি উঠে বললেন, তোমাকে টাকা দিতে হবে না। আমি বললাম, টাকা দিতে হবে না? তাহলে কি ডোনেট করতে হবে? বললো, দাঁড়াও বলছি, কিন্তু তার আগে তুমি বলো, তুমি ডোনেশন দেবে তো 100%? আমি বললাম, হ্যাঁ স্যার, আমি 100% রেডি, তবে অ্যামাউন্টটা জানালে ভালো হতো। উনি একটু একটু করে এগিয়ে এলেন। এগিয়ে এসে আমাকে বললেন, দরজার সামনে যে পর্দাটা আছে সেটা দিয়ে এসো। ওনার এই কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না, হঠাৎ পর্দা কেন দিতে বললেন। তারপরও আমি গিয়ে পর্দাটা দিলাম। আমি পর্দা দিতে দিতে দেখি ওনারা দুজন কোটটা খুলে ফেলেছে। চারদিকটা কীরকম থমথমে মনে হচ্ছে। যে লোকটি বাইরে দাঁড়িয়েছিল সেও মনে হয় চলে গেল, আমি আশপাশে কাউকে দেখতে পেলাম না। এবার যিনি হেড, তিনি আমাকে বললেন, আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, আমি চাই তুমি এখন এই মুহূর্তে আমাদের দুজনকে ইমপ্রেস করো। স্যার, আমি তো সেরকম কিছু করতে পারি না, আমার যা যা কোয়ালিফিকেশান ওটাই, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশানের বাইরে আর কোনো ট্যালেন্ট নেই। বলছে, আছে, তোমার একটা ট্যালেন্ট তো দেখতেই পাচ্ছি, আমরা আরেকটা ট্যালেন্ট দুটো একবারেই দেখতে চাই। ওনার কোড ওয়ার্ডের কথা আমি কিছুই বুঝতে পারলাম না। এরপর উনি আমাকে বললেন যে, তুমি আঁচলটা সরিয়ে ফেলো। আমি বললাম, আঁচল? বললো, হ্যাঁ, তোমার আঁচলটা সরিয়ে ফেলো, তোমার ডাব দুটো দেখবো, তারপর বুঝবো তোমার চাকরি হবে কি না। আমি ভাবলাম, এটা কি বলছে এনারা। এক মুহূর্তে মনে হলো বেরিয়ে চলে যাই, উঠেও পড়লাম। কিন্তু তখনই মনে হলো 50,000 টাকা স্যালারি দেবে বলছে। এই 50,000 টাকা স্যালারি পেলে আমার স্বামীর অনেক কষ্ট মিটে যাবে, আমি ওকে ভালো করে রাখতে পারবো। চোখে জল চলে এলো। তো ভাবলাম, কি করব, চরম অশান্তি মনের ভেতর ঝড় উঠে গেছে। তাও মনে হলো যে না, থাক। আমি বললাম, স্যার স্যালারিটা ঠিকঠাক তো? বললো, হ্যাঁ, স্যালারি একদম ঠিকঠাক, 50-র নিচে তোমাকে আমরা কোনো দিনই দেবো না, আর যদি আমাদের খুশি করতে পারো তবে তার থেকে অনেক বেশি পাবে। ভাবলাম, জীবনে এরকম সুযোগ কজনই বা পায়, আর কি একটু আনন্দই তো দেব, কিচ্ছু যায় আসে না, তার পরিবর্তে আমার স্বামী সন্তান নিয়ে আমি ভালো থাকতে পারবো। এই ভেবে আমি ওনাদের মতো কাজ করতে শুরু করলাম। ঘরের আলোটা ওনারা আরেকটু কমিয়ে দিল। আমি ততক্ষণে আমার আঁচলটা সরিয়ে ফেলেছি। আমার ডাবগুলো ওনাদের চোখের সামনে অর্ধেক অর্ধেক বেরিয়ে রয়েছে। এবার বলল, হুকগুলো খোলো। আমি আস্তে আস্তে করে হুকগুলো খুলতে শুরু করলাম। হুকগুলো খুলে রেখে দিলাম নিচে। তারপর বলল, পেছন ঘোরো, পেছনের হুকটাও খোলো। আমি সেই হুকটাও খুলে দিলাম, আর আমার ডাব দুটো তাদের সামনে ঝুলে পড়ল। দুজনের দিকে তাকিয়ে মিনমিন করে হাসলো। হঠাৎ দেখলাম ওনারা একটা দড়ি টান দিয়ে একটা পর্দা সরিয়ে দিলেন। ওখানে
একটা ছোট বেড রয়েছে। আমাকে বলল, এই বেডের মধ্যে উঠে শুয়ে পড়ো। আমার খুব ভয় করছিল, হাত পা শুকিয়ে আসছিল, গলা শুকিয়ে আসছিল। তবুও আমি ওনাদের কথা শুনলাম, কারণ আমার সামনে শুধু আমার স্বামীর চেহারাটাই ভেসে উঠছিল। আমি কাজ করতে পারলে আমার স্বামীকে কাজ করতে হবে না, ও ভালো থাকবে, সুস্থ থাকবে, এত টেনশন থাকবে না সংসারে। আমি চুপচাপ গিয়ে বেডের উপরে শুয়ে পড়লাম। ততক্ষণে ওই মধ্যবয়স্ক মানুষটি আর তার থেকে একটু বেশি বয়সের মানুষ দুজনই আমার দিকে সামনে ছুটে এলেন। ওনাদের চোখ মুখ দেখে আমার খুব ভয় করছিল। মুখ থেকে মদের গন্ধ আর সিগারেটের গন্ধ বেরোচ্ছে। একজন আমার ডান দিকে ডাব নিয়ে খেলতে শুরু করলেন, আরেকজন আমার বাঁ দিকে ডাব নিয়ে ইচ্ছে মতো খেলতে শুরু করলেন। আমাকে বললেন, তোমার ওই ছবিটা দেখেই আমরা আজকে তোমার ইন্টারভিউ নেব ঠিক করেছিলাম। আজকে কোনো ইন্টারভিউ ছিলই না, আর তোমার ছবিটা দেখার পর আমরা দুজনই পাগল হয়ে গিয়েছিলাম। তুমি যদি আমাদের খুশি করতে পারো, এরকম 50,000 তুমি প্রতি মাসে না প্রতিদিন পাবে। আমার ভেতরে কীরকম একটা ঘৃণা ধরে গেল। আমি এসব কী করছি? এরা কোনো ইন্টারভিউ নিচ্ছিলেন না, শুধুমাত্র এই কাজের জন্য আমাকে ডেকেছে। কিন্তু ততক্ষণে আমি আর উঠতে পারলাম না, অনেক দেরি হয়ে গেছে। ওনাদের 4টে হাত আমার শরীরের ওপর এলো পাথরে চলে যাচ্ছে। কখন আমার ডাবের মধ্যে ওনারা ইচ্ছে মতো নিজেদের মনমানি করতে শুরু করলো, আমি আর তাদের থামাতে পারলাম না। তাদের লোলুপ দৃষ্টি আর তাদের ব্যবহার দেখে আমি বুঝে গেলাম তারা হিংস্র হয়ে উঠেছে। তারা একজনকে সরিয়ে আরেকজন আসছে, একজনকে সরিয়ে আরেকজন আসছে। এই করতে করতে দুজনেই তাদের পরা গার্মেন্টস খুলে ফেললো। এরপর একজন বলল, আমি প্রথমে যাব। ও বলল, না আমি প্রথমে যাব। বলল, দুজনে একবারে করি। বলল, না দুজনে করবো না একসাথে, আমি আগে করি, তুই বসে একটু ড্রিঙ্ক কর। এই বলে যিনি মধ্যবয়স্ক ভদ্রলোক তিনি বসে পড়লেন, আর তার থেকে বয়স্ক যে ভদ্রলোক কেন বলছি, সেই লোকটি চলে এলেন। আমি তখন নড়তে পারছি না, কি করব বুঝতে পারছি না। উনি এসে এবার একলা একলা খেলতে শুরু করলেন। আমার চুল থেকে গাড়ারটা টান দিয়েছি খুলে দিলেন। এরপর ডাসা ডাসা ডাব দুটো ইচ্ছে মতো কামড়ে খেলেন। এত দাঁত বসালেন যে আমি চিৎকার করতে বাধ্য হলাম। আমি সরিয়ে দিতে চাইছিলাম, কিন্তু কিছুতেই সরাতে পারছিলাম না। এরপর বাকি যা ছিল সব কিছু উনি খুলে নিচে ফেলে দিলেন। আমার সব কিছু নিচে পড়েছিল। আমি নিজেকে দেখে খুব লজ্জা পাচ্ছিলাম। এবার উনি আমাকে বলল, তোমার চেরি ফল আমার খুব পছন্দ হয়েছে, আর তোমার চেহারা দেখে আমি সত্যি পাগল হয়ে গিয়েছিলাম। গত কয়েকদিন ধরে আমাদের ঘুম হয়নি। এত সুন্দর মানুষের সাথে আমরা কোনোদিনই খেলা খেলিনি। তোমার এই রূপ দেখে আমাদের খেলার ইন্টেনশন অনেক বেড়ে গেছে। এরপর চেরি ফলের মধ্যে উনি জিভ বোলাতে শুরু করলেন। কখন যে ওনার জিভ চেরি ফল ভেদ করে ভিতরে ঢুকে গেছে আমি বুঝতেই পারলাম না। উনি এমন পাগলামো শুরু করলেন যেন কোনোদিন এরকম চেরি ফল উনি দেখেননি। এরপর উনি হঠাৎ করেই দেখলাম ওনার যন্ত্রটি বের করলেন। যন্ত্র দেখে আমি ভয় পেয়ে গেলাম। এত মোটা কালো যন্ত্র আমি এর আগে কখনো দেখিনি। এ তো ফুঁসছে। আমি বললাম, দয়া করে যন্ত্র আমার কাছে আনবেন না, ওটা করবেন না, আমার চেরি ফল ফেটে যাবে, আমি নিতে পারবো না। উনি আমাকে 2-4টে গালি দিলেন, তারপর বললেন, যন্ত্র নিতে আমি বাধ্য। আমায় বললেন, যন্ত্র নিবি তবেই তো টাকা পাবি, জোর করলে যন্ত্রও দেব কিন্তু টাকা দেব না। আমি চুপ করে পড়ে রইলাম, আমার কিচ্ছু করার ছিল না। উনি ওনার যন্ত্রটি আস্তে আস্তে করে চেরি ফলের মধ্যে প্রবেশ করাতে শুরু করলেন। তারপর একেবারে নির্মম অত্যাচারের মতো শুরু করলেন। কোনো কথা না বলেই চরম জোরে ধাক্কা দিয়ে যন্ত্রের ভেতরে প্রবেশ করিয়ে দিলেন আর খেলতে শুরু করলেন। চরম খেলা খেলতে শুরু করলেন। এত বয়স্ক লোক অথচ এত জোরে খেলছে আমি ভাবতেই পারিনি। ততক্ষণে আমিও অনেকটা উত্তেজিত হয়ে গেছি। আমি মুখে যত কিছুই বলছি না কেন আমি পারছিলাম না। আমি কিছুক্ষণের মধ্যেই 2-3 বার ভিজে গেলাম। ওনার যন্ত্র আমাকে বাধ্য করলো ওনার কাছে সঙ্গে সাড়া দিতে। এরপর আমি ওনার চুলের মুঠি ধরে আমার ডাবের মধ্যে মুখটা গুজে দিলাম আর বললাম, কত ব্যথা দিতে পারবেন দিয়ে দিন, চেরি ফল রেডি আছে আপনার যন্ত্রের ব্যথা নিতে। এই কথা শুনে উনি আরও উত্তেজিত হয়ে গেলেন এবং চরম জোরে উনি খেলতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই ওনার খেলা আরও বেড়ে গেল। আমি জোরে জোরে চিৎকার করতে শুরু করলাম। তখনই ওনার যন্ত্র থেকে তেল বেরিয়ে গেল। তেল বেরিয়ে যাওয়ার পর
দেখলাম পাশে আরেকজন রেডি হয়ে আছে রড নিয়ে। আমি বললাম আমাকে ছেড়ে দিন, আমি ওটা নিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। উনি বললেন নিতে তো তোমাকে হবেই, তুমি ওকে শোক দেবে, আমাকে শোক না দিয়ে চলে যাবে। এই বলে উনি এবার আমার ভেতরে ওনার যন্ত্র প্রবেশ করালেন। ওনার যন্ত্র আগের জনের থেকে একটু ছোট ছিল, কিন্তু বেশ মোটা। এবার যন্ত্র দিয়ে খেলতে খেলতে উনি বেশিক্ষণ খেলতে পারলেন না, ওনার যন্ত্র তেল ছেড়ে দিল, কিন্তু উনি আমাকে ছাড়লেন না। এরপর দুজনে মিলে টেবিলের ওপরে উঠিয়ে একসাথে আমার সঙ্গে খেললেন, তারপর আবার বেডে নিয়ে গেলেন। এরকম করতে করতে রাত 10টা বেজে গেল। তার মধ্যে কয়েকবার আমার ভেতরে তেল দেওয়া হলো, আমি আর সহ্য করতে পারছিলাম না। তারপর দুজনে ছেড়ে দিল। আমাকে বলল গাড়ি করে নিয়ে যাচ্ছি, বাড়ির সামনে ছাড়বো। বললো টাকাটা কাল এসে নিয়ে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন। আরেকটা কথা, চাকরিটা আপনাকে করতেই হবে, মাঝে মাঝে এরকম 50,000 আপনার বাড়িতে আমরা পৌঁছে দেব, কিন্তু এরকমভাবেই শোক দিতে হবে। আপনি খুব তৃপ্তি দিয়েছেন। আমি কাঁদতে কাঁদতে বললাম ঠিক আছে, আমি করব। মনে মনে ভাবলাম একবার যেহেতু করে ফেলেছি, আর পিছিয়ে থেকে লাভ কী, আর কি করব। নিজের যখন সর্বস্ব লুটিয়েই ফেলেছি, তখন আর লজ্জা করে লাভ নেই। সংসার চালানোর জন্য এসেছিলাম, এখন আমি একাই সংসার চালাতে পারবো। আমি অনেক কষ্টে নিজেকে সামলে বাথরুমে গিয়ে পরিষ্কার হয়ে ওনাদের সঙ্গে বেরিয়ে পড়লাম। বললাম বাড়ির সামনে গাড়ি থামাবেন না, দূরে গলিতে থামাবেন। এই বলে গাড়িতে উঠলাম। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আর ওনারা গাড়ির পেছনে বসে আবার খেলা শুরু করে দিয়েছে। গাড়ির ভেতর আবার একবার 1 রাউন্ড খেলা হয়ে গেল। আমি বললাম এবার আমার শাড়ি ভিজে যাবে, আপনারা এসব আর করবেন না, আমি তো কাল থেকে অফিসে আসছি, যখন সুযোগ পাবেন তখনই খেলা হবে। ওনারা বুঝতে পারলেন যে আমি রেডি হয়ে গেছি। বাড়িতে ঢুকলাম, খুব খুশি হয়ে বললাম ইন্টারভিউ খুব ভালো হয়েছে। আমার বর এদিকে ভাত রান্না করে ফেলেছে, ছেলেকে খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছে। আমার বর আমাকে জড়িয়ে ধরে বলল চাকরিটা হবে তো? বললাম চাকরিটা হয়ে গেছে, কিন্তু আমার বাড়িতে ফিরতে লেট হবে, অনেক দামি কোম্পানি, অনেক কাজ। বললো সেই ঠিক আছে। বললো স্যালারি কত? আমি বললাম 50,000। আমার বরের অবস্থা খুব খারাপ, এত খুশিতে ও নাচতে শুরু করলো। 50,000? এত টাকা পাবে? আমি বললাম হ্যাঁ, সব তোমার জন্যই তো করছি, তোমার খুশির জন্যই করছি, তুমি আশীর্বাদ করো যাতে আমি আরও টাকা রোজগার করতে পারি। এরপর ঘরে গিয়ে ঠাকুরের সামনে গিয়ে ক্ষমা চেয়ে নিলাম। মনে মনে ভাবলাম মেয়েদের কত কিছুই না করতে হয় সংসারের জন্য, আজ যদি আমার স্বামী ভালো ইনকাম করতো, আমাকে এই পথে আসতে হতো না।